ডিয়ার স্টুডেন্টস, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি কৌশিক স্যার তোমাদের সাথে জীবন বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আর আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম শ্রেণীর সিলেবাসের চতুর্থ অধ্যায় জীববিদ্যা ও মানব কল্যাণ। এই অধ্যায়ের একটা ইন্টারেস্টিং বিষয় মানব কল্যাণে অণুজীবের ভূমিকা, এই সম্পর্কে আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য অবশ্যই তোমাদের সঙ্গে রাখতে হবে নবম শ্রেণীর ছায়া জীবনবিজ্ঞান ও পরিবেশ টেক্সট বুক আর নবম শ্রেণীর ছায়া জীবনবিজ্ঞান ও পরিবেশ শিক্ষক, এই বই দুটো। আর আজকের তোমরা তার সাথে অ্যাটেন্ড করছো আজকের এই স্মার্ট ক্লাস। সব কিছু মিলিয়ে তুমি নিজেকে করে তোলো অপ্রতিরোধ্য। তোমরা নিশ্চয়ই আজকের এই বিষয়টা দেখে একটু অবাকই হচ্ছ। মানব কল্যাণে অণুজীবের ভূমিকা, অবাক হওয়ারই কথা। কারণ আমরা এর আগে দেখে এসেছি, আমাদের মনে ধারণা জন্মেছে অণুজীবের অর্থই হলো নানান রোগের কারণ। একদমই তাই, আমরা ইতিপূর্বেই পড়েছি অণুজীব দ্বারা সৃষ্ট বিভিন্ন প্রকার রোগের কারণ হতে পারে। এখন আমাদের এই অণুজীব সত্যিই কি কোনো মানব কল্যাণে লাগে? আর কি মানব কল্যাণেই বা লাগে, নিশ্চয়ই তোমরা জানতে উৎসুক হচ্ছ। আমি কয়েকটা উদাহরণ তোমাদের দিচ্ছি, একটু খেয়াল করে দেখো তো। তুমি স্কুলে যে বিস্কুট বা পাউরুটি নিয়ে যাও, কখনো কি ভেবে দেখেছো সেই বিস্কুট বা পাউরুটি প্রস্তুতির পিছনে কোনো অণুজীবের ভূমিকা আছে কি না? বাড়িতে মা যে দুধ থেকে দই তৈরি করে, কোন জাদু বলে ওই তরল দুধ একটা দইতে পরিণত হয়? কখনো কি ভেবেছো? অবশ্যই তোমাদের এগুলো ভাবতে হবে। আচ্ছা, তোমরা আগেই জেনেছো আলেকজান্ডার ফ্লেমিং বলে একজন বিজ্ঞানী, তিনি পেনিসিলিন নামক একটা অ্যান্টিবায়োটিক তৈরি করেছিলেন এবং সেই পেনিসিলিন নানান দিন ধরে আমাদের নানান রোগের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে। আমি এই যে উদাহরণগুলো দিলাম, একটু নিশ্চয়ই তোমরা ভাবতে শুরু করেছো আমি এগুলো কেন বলছি। কারণ প্রত্যেকটার পিছনে কোনো না কোনো অণুজীবের একটা নির্দিষ্ট ভূমিকা রয়েছে। আমি যদি বলি তোমার বিস্কুট বা পাউরুটির পিছনে কে রয়েছে, নির্দিষ্ট একটা ছত্রাক রয়েছে, ইস্ট। আমি যদি বলি দুধ থেকে দই তৈরির পিছনে সেই জাদুর কাঠিটা কে নাড়ছে, অবশ্যই একটা অণুজীব, নির্দিষ্ট ব্যাকটেরিয়া রয়েছে। আর এইমাত্র যে বললাম আলেকজান্ডার ফ্লেমিং দ্বারা আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন, অবশ্যই তোমরা জানো পেনিসিলিয়াম নোটেটাম নামক একটা ছত্রাক থেকে তৈরি হয়েছে। অর্থাৎ এখন তোমরা একটু বিশ্বাস করতে শুরু করছো যে হ্যাঁ, অণুজীব মাত্রই কিন্তু রোগ বিস্তারকারী নয়, ক্ষতিকারক নয়, আমাদের কল্যাণকর কাজেও ব্যবহৃত হয়। আমরা সেটাই আজকের আলোচনা করব, আমাদের মানব কল্যাণে অণুজীব কি কি ভূমিকা পালন করতে পারে। মানব কল্যাণে অনেক ভূমিকাই পালন করে। আমরা যেমন দেখলাম অ্যান্টিবায়োটিক অর্থাৎ ঔষধ প্রস্তুতির ক্ষেত্রে কাজে লাগতে পারে। খাদ্য প্রস্তুতির ক্ষেত্রে আমরা দেখলাম দুধ থেকে দই বা পাউরুটি বিস্কুট তৈরির ক্ষেত্রে কাজে লাগে। এরকম নানান কাজে কিন্তু অণুজীব আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ সাহায্য করে। আমরা আমাদের সিলেবাসে থাকা দুটো বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে আজকের আলোচনা করব। কি সেই দুটো বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়? এই মানব কল্যাণের মধ্যে একটা দেখব, অণুজীবকে আমরা জৈব নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত করি। জৈব নিয়ন্ত্রণ কি স্যার? নিশ্চয়ই আমরা আসব। সাথে জৈব সার বা বায়ো ফার্টিলাইজার হিসেবেও আমরা অণুজীবকে ব্যবহার করতে পারি। এখন তোমাদের ধারণা জন্মাচ্ছে যে সত্যিই তো অণুজীব অনেক উপকারী কাজে লাগে। এক্স্যাক্টলি, সেটাই আজকের আমাদের স্মার্ট ক্লাসের প্রধান উদ্দেশ্য। কি কল্যাণ করে? আমি একটু আগেই বললাম যে অণুজীবকে আমরা জৈব নিয়ন্ত্রক হিসেবে ব্যবহার করতে পারি। জৈব নিয়ন্ত্রণ কি? ছোট্ট উদাহরণ, মনে করো তোমার বাড়ির সামনের বাগানে যে শস্য চাষ করেছো, রোজ অনেকগুলো ফড়িং বা পতঙ্গ এসে তোমার সেই চাষ করা শস্যের ক্ষতি সাধন করে। এখন তুমি স্বাভাবিকভাবেই চাইবে যে সেই পতঙ্গগুলোকে নিয়ন্ত্রণ করতে, কিন্তু নিয়ন্ত্রণ করার সময় বিজ্ঞানের সচেতন ছাত্র হিসেবেও তোমার মাথায় রাখতে হবে এমন কোনো রাসায়নিক পদার্থ আমি প্রয়োগ করব না যাতে পরিবেশের কোনো ক্ষতি হয়। সুতরাং তুমি একজন স্মার্ট স্টুডেন্ট হিসেবে এমন কোনো বস্তু দ্বারা ওই পতঙ্গের নিয়ন্ত্রণ করতে চাইবে যাতে পরিবেশও সুরক্ষিত থাকে, তোমার বাগানে চাষ করা শস্যও সুরক্ষিত থাকে। তাহলে সেটা কোন পদ্ধতি হতে পারে? এক্স্যাক্টলি সেই পদ্ধতিকেই আমরা বলছি জৈব নিয়ন্ত্রণ বা বায়োটিক কন্ট্রোল। যেমন যদি তুমি তোমার ওই বাগানে ওই পতঙ্গকে যে খাদ্য হিসেবে গ্রহণ করে তেমন যে ব্যাঙকে যদি তুমি প্রবেশ করাও, তাহলে আমরা আশা করতে পারি ওই ব্যাঙ খাদ্য হিসেবে গ্রহণ করার ফলে ওই পতঙ্গের উপদ্রব কমবে। এটাই হলো জৈবিক নিয়ন্ত্রণের প্রাথমিক ধারণা। এখন আমাদের আলোচনায় আমরা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করব যে জীবকে, প্রকৃতপক্ষে সেটা হলো অণুজীব।
সেটাই আমরা আলোচনা করব অণুজীবকে কিভাবে এই জৈব নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবহার করি আমরা প্রথমে যেটা বলতে চেয়েছি, এখানে ওই যে ক্ষতিকারক পতঙ্গ তোমার চাষ করা শস্যের ক্ষতি সাধন করছে, সেই পতঙ্গকে বা সেই জীবকে আমরা বলি পেস্ট। এখন সেই পেস্টকে নিয়ন্ত্রণ করব। তাহলে আমরা দুটো জিনিস জানলাম, এক জৈবিক নিয়ন্ত্রণ, দুই পেস্ট। দেখো আমরা এখানে সেটাই বলেছি, পেস্টকে তার খাদক প্রাণী অথবা প্রাকৃতিক শত্রু। আমাদের বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো অণুজীব। সরাসরি কোনো অণুজীবকে ব্যবহার করতে পারি অথবা অণুজীবের দেহ হতে প্রাপ্ত বা অণুজীবজাত কোনো বস্তু দ্বারাও নিয়ন্ত্রণ করতে পারি। সেই পদ্ধতিকে আমরা বলি জৈবিক নিয়ন্ত্রণ। এখন প্রশ্ন হলো, কাকে নিয়ন্ত্রণ করব? যে তোমার চাষ করা শস্যের ক্ষতি সাধন করছে তাকে আমরা কি বলছি? পেস্ট। পেস্টকে জৈব নিয়ন্ত্রণ পদ্ধতিতে নিয়ন্ত্রণ করব, তাই আমরা তাকে বলছি বায়োপেস্টিসাইড। অর্থাৎ জৈব নিয়ন্ত্রণে ব্যবহৃত জীব বা জীবের দেহ নিয়ন্ত্রিত বস্তু, তাকেই আমরা কি বলছি? বায়োপেস্টিসাইড। একটা সাধারণ উদাহরণ যেটা আমি বললাম, দেখো লেডিবাগ বিটল, সেটা দিয়ে পতঙ্গ নিয়ন্ত্রণ, ঠিক যেমন আমি তোমাদের বলেছিলাম একটু আগে ব্যাং দ্বারা একটা পতঙ্গের নিয়ন্ত্রণ। ফলে জৈবিক নিয়ন্ত্রণে আমরা অণুজীবকে ব্যবহার করব। অণুজীব কিভাবে পেস্টকে নিয়ন্ত্রণ করছে? দেখো আমি একটু আগেই বলছিলাম তুমি সচেতন ছাত্র হিসেবে পরিবেশকে সুরক্ষিত করবে। বায়োপেস্টিসাইড ব্যবহারের প্রধান উদ্দেশ্য বা সুফল সেটাই। কি সেই উদ্দেশ্য? দেখো ক্ষতিকারক নয়, অবভিয়াসলি নয়, বাট মোর ইম্পর্টেন্টলি পরিবেশ বান্ধব, ইকো ফ্রেন্ডলি, এটাই আমাদের সব থেকে প্রধান বিচার্য বিষয়। দ্বিতীয়ত, দীর্ঘদিন প্রভাব থাকে না। অর্থাৎ যদি সেই ব্যবহৃত পদার্থের প্রভাব দীর্ঘদিন থাকে তাহলে পরবর্তী অন্যান্য জীবের মধ্যেও তার ক্ষতির সম্ভাবনা থাকে। এবং খাদ্য শৃঙ্খলকে বিঘ্নিত করে না। স্যার খাদ্য শৃঙ্খল কি? নিশ্চয়ই আমরা জানবো পরের কোনো ক্লাসে, যে তোমার চাষ করা বাগানে বা কোনো একটা বাস্তুতন্ত্রে বিভিন্ন জীবের মধ্যে যে খাদ্য সম্পর্ক, তাকেই আমরা বলি খাদ্য শৃঙ্খল। সেটা কিন্তু ডিস্টার্ব করে না এই অণুজীবজাত বায়োপেস্টিসাইড। সাথে বলছি পেস্টের নিয়ন্ত্রণ সম্পূর্ণ হারিয়ে যায় না। অর্থাৎ যে পেস্টকে আমরা নিয়ন্ত্রণ করছি, তাকে নিয়ন্ত্রিত করছি, আমরা কিন্তু তাকে ধ্বংস করছি না, জাস্ট ওই শস্যের জন্য তাকে নিয়ন্ত্রণ করছি। এবারে আমরা আসি কোন কোন অণুজীবকে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি। ঠিক এই বায়োপেস্টিসাইড ব্যাপারটা কিভাবে জৈবিক নিয়ন্ত্রণের উদাহরণ হিসেবে দেখাচ্ছি আমরা, দেখো এখানে একটা ছবির সাহায্যে দেখিয়েছি। এটা একটা কোনো গাছের নির্যাস নিয়েছি, অথবা এখানে অণুজীব হিসাবে আমরা বলছি ছত্রাক অথবা ব্যাকটেরিয়া অথবা ভাইরাস অথবা একটা নিমাটোড। অর্থাৎ এগুলো প্রত্যেকেই একটা করে অণুজীব। সেই অণুজীব দ্বারা সরাসরি অথবা অণুজীব থেকে প্রাপ্ত কোনো বস্তু, যেটাকে আমরা বললাম অণুজীবজাত বস্তু, সেটা দ্বারা এই যে পেস্ট কাকে বললাম আমরা? আমাদের চাষ করা শস্যের বা সঞ্চিত শস্যের ক্ষতি সাধন করছে যে জীব, তাকে বলছি পেস্ট। সেই পেস্টকে দেখো আমরা নিয়ন্ত্রণ করছি। এটাই হলো জৈবিক নিয়ন্ত্রণ। অর্থাৎ অণুজীব বা অণুজীবের দেহ নিঃসৃত কোনো বস্তু বা পদার্থ দ্বারা ক্ষতি সাধনকারী আমাদের যে পেস্ট, যেটা ক্ষতি সাধন করছে, তাকে নিয়ন্ত্রণ করছি। সেটাই হলো আমাদের জৈবিক নিয়ন্ত্রণ, বায়োপেস্টিসাইড হিসেবে ইউজ করছি। এখন আমরা জানবো এই যে লিখে রেখেছি ব্যাকটেরিয়া বা ছত্রাক বা ভাইরাস, কারা, কোন সেই ব্যাকটেরিয়া বা কোন সেই ভাইরাস যারা এই বায়োপেস্টিসাইড হিসেবে ব্যবহৃত হয়? চলো দেখে নিই। অণুজীব হিসাবে ব্যাকটেরিয়া কিভাবে আমাদেরকে উপকার করছে, সাহায্য করছে জৈব নিয়ন্ত্রণের ক্ষেত্রে, দেখো একটা তার বড় উদাহরণ দিয়েছি। আমরা এই যে ব্যাকটেরিয়ার ছবিটা দেখছি, অ্যাকচুয়ালি এই ব্যাকটেরিয়াটা হলো মাটিতে বসবাসকারী ব্যাকটেরিয়া, পুরো নাম ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই হলো ব্যাকটেরিয়ার নাম ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। এখন এই ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামক ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার দেহে উপস্থিত একটা নির্দিষ্ট জিন, এবং সেই জিন দ্বারা উৎপাদিত বস্তু, তার নাম ক্রাই প্রোটিন, CRY। এখন প্রশ্ন হলো, এই যে বস্তুটা উৎপন্ন করছে ওই ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামক ব্যাকটেরিয়া, সেটা ক্ষতিকারক, বিষাক্ত। কাদের ক্ষেত্রে? পতঙ্গদের ক্ষেত্রে। সেই পতঙ্গদের জন্য আমরা এটাকে নাম দিয়েছি বিটি টক্সিন। কেন বিটি? ব্যাসিলাসের জন্য বি এবং থুরিনজিয়েন্সিসের টি। এই উৎপাদিত ক্ষতিকারক বস্তুর নাম দিয়েছি বিটি টক্সিন। এখন কি হয়? স্বাভাবিকভাবে এই বিটি টক্সিন নামক বস্তুটা বা ক্ষতিকারক প্রোটিন জাতীয় পদার্থটা
পতঙ্গের দেহে প্রবেশ করবে। কোন পতঙ্গ? আমাদের শস্যের ক্ষতিকারক যে পতঙ্গ, যাকে আমরা পেস্ট বলে চিহ্নিত করেছি, সেই পতঙ্গের অন্ত্রের মধ্যে প্রবেশ করলে এখন সেই পতঙ্গের অন্ত্রের পিএইচ হলো ক্ষারীয়। সেই ক্ষারীয় পিএইচে এসে এই বিটি টক্সিন সক্রিয় হবে এবং পতঙ্গের ইন্টেস্টাইনে অর্থাৎ অন্ত্রে ক্ষত সৃষ্টি করবে, ফলে পতঙ্গের মৃত্যুই স্বাভাবিক ঘটবে। ফলে আমরা দেখলাম ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস একটা ব্যাকটেরিয়া অর্থাৎ একটা অণুজীব। সেই অণুজীবের দেহ থেকে উৎপাদিত একটা বস্তু, যাকে আমরা বিটি টক্সিন নাম দিয়েছি, সেই বিটি টক্সিন আমাদের চাষ করা শস্যের ক্ষতি সাধন করছে যে পতঙ্গ, তার অন্ত্রে প্রবেশ করছে এবং সেই পতঙ্গের নিয়ন্ত্রণ সাহায্য করছে। সুতরাং অবভিয়াসলি আমরা বলতে পারি এই ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস একটা কল্যাণের কাজে ব্যবহৃত অণুজীব, জৈব নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হচ্ছে। এটাই হলো অণুজীবের একটা উপকারী ভূমিকা বা উপকারী দিক। প্রসঙ্গত তোমাদের বলে রাখি, এই পদ্ধতিতে নতুন নানান প্রকৃতির শস্য বা নানান ফসল তৈরি করা হয়েছে, যাদেরকে বিটি শস্য নাম দিয়ে আমরা চিহ্নিত করি। এখন তোমরা বলবে স্যার শুধু ব্যাকটেরিয়া? না, দেখো আমরা এখানে ছত্রাকের ভূমিকাও লিখেছি। এখানে তোমরা যে ছবিটা দেখছো, দেখতেই পাচ্ছ একটা পতঙ্গ রয়েছে। এই পতঙ্গটাই হলো পেস্ট। এখন সেই পতঙ্গের গায়ে সাদা অংশগুলো দেখছো, এগুলোই হলো সেই ছত্রাক। ওই ছত্রাকের আক্রমণে বা ওই ছত্রাক দ্বারা এই পতঙ্গকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। স্বাভাবিকভাবে সাধারণ গতিবিধি এই ছত্রাক পতঙ্গের নিয়ন্ত্রিত। কিভাবে হচ্ছে? এই যে ছত্রাকের কথা বলছি, সাদা চিহ্নিত অংশগুলো, ওটার নাম হলো দেখো বিউভেরিয়া ব্যাসেনিয়া, একটা নির্দিষ্ট প্রকৃতির ছত্রাক আমরা এখানে বলেছি। সেই ছত্রাক কি করছে? দেখো বনভূমির পেস্ট নিয়ন্ত্রণ। এই যে পতঙ্গটাকে আমরা দেখছি, এই পতঙ্গকে নিয়ন্ত্রণের কাজে ওই ছত্রাককে ব্যবহার করছে। কিভাবে তাকে নিয়ন্ত্রণ করছে ছত্রাকটা, নিশ্চয়ই তোমরা ছবিতে বুঝতে পারছো। অর্থাৎ আমি বলতে চাইছি, আমরা এইখানে দেখলাম একটা ব্যাকটেরিয়া এবং একটা ছত্রাক। স্বাভাবিকভাবেই তারা অণুজীব, তারা কিন্তু আমাদের নির্দিষ্ট ক্ষতিকারক যে পেস্ট তার নিয়ন্ত্রণের কাজে সাহায্য করছে। অণুজীব হিসেবে ভাইরাস, সেটাও কিন্তু আমাদের মানব কল্যাণে ব্যবহৃত হচ্ছে এবং জৈব নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। যেমন দেখো আমরা এখানে লিখেছি নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস, আমরা সংক্ষেপে বলছি এনপিভি। সাধারণভাবে আমরা যাকে ব্যাকুলো ভাইরাস বলি, এই ব্যাকুলো ভাইরাসকেও কিন্তু আমরা পেস্টিসাইড হিসেবে ইউজ করছি, বায়োপেস্টিসাইড হিসেবে। প্রকৃতপক্ষে এই ব্যাকুলো ভাইরাস সরাসরি ওই পতঙ্গের দেহে প্রবেশ করে দ্রুত প্রজনন ঘটায় এবং তাকে ধ্বংস করে। এবং এই ব্যাকুলো ভাইরাসের দেহ নিঃসৃত বস্তু, যাকে বলছি স্পোডোপটেরিন, সেটাও একটা কীটনাশক হিসেবে বা এই পেস্টিসাইড হিসেবে একটা গুরুত্বপূর্ণ ব্যবহার। স্পোডোপটেরা লেটুরা এই একটা পতঙ্গ, সেটার নিয়ন্ত্রণে ব্যাকুলো ভাইরাসের দেহ নিঃসৃত স্পোডোপটেরিন ভীষণভাবে ব্যবহৃত হয়। ফলে আমরা ব্যাকটেরিয়া এবং ছত্রাকের পাশাপাশি ভাইরাসকেও দেখলাম, যেটা একটা অণুজীব, যা কিন্তু বায়ো কন্ট্রোল বা জৈব নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। ভাইরাস যেমন ব্যবহৃত হচ্ছে, তেমন মজার বিষয় প্রোটোজোয়া, এককোষী জীব, সেটাও ব্যবহৃত হচ্ছে। এই প্রোটোজোয়া নোজেমা লোকাস্টি, সেটা একটা ফড়িংয়ের নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। প্রথমেই বলা ভালো, এখানে আমরা ফড়িং বলছি, কিন্তু অবশ্যই এখানে আমরা পেস্ট হিসেবে বিবেচনা করছি সেই ফড়িংকে, কারণ ওই ফড়িং আমাদের চাষ করা শস্য বা গুদামে সঞ্চিত শস্যের ক্ষতি সাধন করছে। তার নিয়ন্ত্রণের ক্ষেত্রেও আমরা একটা প্রোটোজোয়াকে ব্যবহার করি। আবার একইভাবে গুদামজাত পেস্টের ক্ষেত্রেও নানান আমাদের প্রোটোজোয়া ব্যবহৃত হয়। এখানে তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ, দেখো এই হলো আমাদের ভাইরাস। যে ভাইরাসকে আমরা বলছি ব্যাকুলো ভাইরাস, সেই ভাইরাস অথবা ভাইরাসের দেহ নিঃসৃত পদার্থ, যেটাকে আমরা পেস্টিসাইড বলছি, সেটা দ্বারা আমাদের পেস্টের নিয়ন্ত্রণ করছি। সিমিলারলি এই যে দেখছি পতঙ্গ, সেই পতঙ্গকে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য আমরা প্রোটোজোয়া বা এককোষী জীবকে ব্যবহার করছি। সুতরাং আমাদের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারছি, জৈব নিয়ন্ত্রণের ক্ষেত্রে অণুজীব হিসেবে আমরা ব্যাকটেরিয়াকে ব্যবহার করেছি, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, আমরা ছত্রাককে ব্যবহার করেছি। এখানে আমরা দেখলাম ব্যাকুলো ভাইরাস প্রচুরভাবে ব্যবহৃত হচ্ছে স্পোডোপটেরিন দ্বারা, এবং অবশ্যই প্রোটোজোয়াও ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ছত্রাক, এগুলো তো অণুজীবী, আর সেই অণুজীব ব্যবহৃত হচ্ছে জৈব নিয়ন্ত্রণের কাজে। নিশ্চয়ই সেটা আমাদের জন্য কল্যাণকর কাজ। এটাই হলো অণুজীব দ্বারা আমাদের মানব কল্যাণে ব্যবহৃত একটা বড় অংশ। জৈব নিয়ন্ত্রণের পর আমরা জৈব সার হিসাবে, অণুজীব সার হিসেবে
কিভাবে আমরা অণুজীব বা মাইক্রোবসকে ব্যবহার করছি সেটাই আমরা আলোচনা করতে চলেছি। দেখো এখানে ছবিতে, এখানে একটা গাছ। সাধারণভাবে একটা গাছের সঠিক বৃদ্ধির জন্য নানান প্রকার তার পুষ্টিদ্রব্যের প্রয়োজন হয়। কোথা থেকে সংগ্রহ করবে? মাটি থেকে সংগ্রহ করবে। কিন্তু আমরা সেই গাছের সার হিসেবে যদি দিনের পর দিন রাসায়নিক সার ব্যবহার করতে থাকি, তাহলে নিশ্চয়ই সেটা পরিবেশের জন্য কখনোই খুব ভালো নয়। তাহলে ঠিক এই জায়গা থেকেই আমাদের বিকল্প একটা ব্যবস্থা করতে গিয়ে আমরা অণুজীবকে ব্যবহার করতে চলেছি এই গাছের বৃদ্ধির জন্য ব্যবহৃত সার হিসেবে, যেটাকে আমরা বলেছি জৈব সার বা বায়ো ফার্টিলাইজার। অর্থাৎ পরিবেশ বান্ধব এমন কোনো সার ব্যবহার করছি যেটা উদ্ভিদের বৃদ্ধির জন্য, সঠিকভাবে বেড়ে ওঠার জন্য অপরিহার্য, এবং অবশ্যই মাথায় রাখতে হবে পরিবেশকে কোনো রকম ডিস্টার্ব না করে। এখন মনে হতে পারে অণুজীব কিভাবে সার হিসেবে ব্যবহৃত হতে পারে, সেটাই তো আমরা আলোচনা করতে চলেছি। ঠিক যেমন আমরা দেখলাম অণুজীবকে আমরা আমাদের কল্যাণকর কাজে জৈব নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করেছি, তেমনি অণুজীবের অর্থ সেটা ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে বা ছত্রাক হতে পারে, তাকে আমরা জৈব সার হিসেবে ব্যবহার করছি। কিন্তু গোটা আলোচনার প্রথমে আমাদের জেনে নিতে হবে অণুজীব সার বা বায়ো ফার্টিলাইজার প্রকৃতপক্ষে আমরা কাকে বলবো। দেখো, অণুজীব সমন্বিত যে প্রস্তুতি, এটা একটা প্রিপারেশন, একটা প্রস্তুতি, যেটা কি দিয়ে তৈরি হবে? অবশ্যই কেবলমাত্র অণুজীব সমন্বিত হবে, মাইক্রোবস নিয়ে তৈরি হবে। কি করবে বা কেনই ব্যবহৃত করব? জমির উর্বরতা বৃদ্ধি করবে। একটু আগেই বলছিলাম উদ্ভিদের বৃদ্ধি ঘটাবে, জমির উর্বরতা বৃদ্ধি করবে। অর্থাৎ অণুজীব সমন্বিত সেই প্রস্তুতি যেটা জমির উর্বরতা বৃদ্ধি করবে। আর জমির উর্বরতা বৃদ্ধি হলে অবভিয়াসলি আমাদের শস্য উৎপাদনও বাড়বে। এটাই আমাদের প্রধান উদ্দেশ্য, শস্যের উৎপাদন বাড়ানো। সেই শস্যের উৎপাদন বাড়ানোর জন্য আমরা রাসায়নিক সারের বিকল্প হিসেবে অণুজীবকে আমরা সার হিসেবে ব্যবহার করছি। সেটাকেই বলছি অণুজীব সার বা বায়ো ফার্টিলাইজার। ইন্টারেস্টিং, নিশ্চয়ই তোমরা জানতে চাইছো এই অণুজীব সার কেনই ব্যবহার করব আর কাদেরকেই বা ব্যবহার করব। প্রথমে একটু বলে রাখি কেন আমাদের এই বিকল্প চিন্তা ভাবনা, কি কি সুবিধা রয়েছে এই বায়ো ফার্টিলাইজার ব্যবহারের। প্রথম সুবিধা, পরিবেশ বান্ধব। আমি বারবার বলে আসছি ইকো ফ্রেন্ডলি, অর্থাৎ পরিবেশের কোনো রকম ক্ষতি করে না এই আমাদের বায়ো ফার্টিলাইজার বা অণুজীব সার। দ্বিতীয়ত, জমির চরিত্রের বদল হয় না। এটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ যে জমিতে আমরা নির্দিষ্ট কোনো শস্য উৎপন্ন করছি, বারবার রাসায়নিক সার ব্যবহারের ফলে যদি জমির গঠনগত বা উপাদানগত কোনো পরিবর্তন হয়, তাহলে পরবর্তীকালে শস্য চাষের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। কিন্তু অণুজীব সারের ক্ষেত্রে সেই রকম কোনো সমস্যা নেই, কারণ উপাদানগত কোনো পরিবর্তন ঘটায় না। তৃতীয়ত, আগাছা রোধে সক্ষম হয়। অবশ্যই উইডস এটা একটা বড় সমস্যা, যেটা কিন্তু আমাদের মাঠে যে শস্য চাষ করি তার বাধা সৃষ্টি করে সঠিকভাবে বৃদ্ধিতে বা তার উৎপাদনে। সেই আগাছা কন্ট্রোলের ক্ষেত্রে, নিয়ন্ত্রণের ক্ষেত্রে, রোধের ক্ষেত্রে অণুজীবের একটা বড় ভূমিকা রয়েছে। এবং অবশ্যই জৈব বস্তু হতে সরল উপাদান গ্রহণ সহজ করে তোলে। ওই জৈব বস্তু আমরা যাকে ব্যবহার করছি অণুজীবকে, সেটা উদ্ভিদের বিভিন্ন প্রকার খনিজ আয়ন বা জল শোষণের ক্ষেত্রেও সহযোগিতা করে। ফলে অবশ্যই পরিবেশ বান্ধব, সাথে অন্যান্য বিষয়ের উপযোগিতাও রয়েছে। ফলে আমরা বায়ো ফার্টিলাইজার হিসাবে অণুজীবকে ব্যবহার করতেই পারি। কোন কোন অণুজীব ব্যবহার করছি চলো একবার দেখে নিই। বায়ো ফার্টিলাইজার হিসাবে আমরা ব্যবহার করি যাদেরকে, কারা কারা হতে পারে? দেখো, প্রথমেই আমরা আলোচনা করছি ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াকে আমরা ভাগ করেছি দুটো ভাগে। প্রথমেই লিখছি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, ফ্রি লিভিং ব্যাকটেরিয়া। কারা কারা হতে পারে? দেখো, অ্যাজোটোব্যাক্টার এবং ক্লস্ট্রিডিয়াম। অবশ্যই উদাহরণগুলো মনে রাখতে হবে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অ্যাজোটোব্যাক্টার এবং ক্লস্ট্রিডিয়ামের মতো স্বাধীনজীবী ব্যাকটেরিয়া যারা বায়ুর নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করে এবং মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে। ফলে স্বাভাবিকভাবেই এই দুই প্রকারের ব্যাকটেরিয়া অণুজীব, তারা মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে। ফলে তা অণুজীব সার বা বায়ো ফার্টিলাইজারের একটা অন্যতম প্রধান উদাহরণ। তেমনি আমরা বলছি মিথজীবী ব্যাকটেরিয়া। মিথজীবীতে কি তোমরা ইতিমধ্যেই পড়েছো, দুটো জীবের সহাবস্থান একে অপরকে উপকার করবে। ঠিক তেমনভাবে রাইজোবিয়াম বলে এই যে আমরা ব্যাকটেরিয়া দেখছি, এই ব্যাকটেরিয়া মটর গাছের মূলের অর্বুদে, মটর গাছের মূলে বসবাস করে, একটা নডিউল বা গুটি সৃষ্টি করে এবং এই রাইজোবিয়াম ওই মটর গাছকে বায়ুর নাইট্রোজেন সরবরাহ করে।
অর্থাৎ রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া যা মটর গাছের মূলে বসবাস করে, সেই সহাবস্থানটা হলো একটা মিথজীবিতা, তাই আমরা রাইজোবিয়ামকে বলছি মিথজীবী ব্যাকটেরিয়া। সেই মিথজীবী ব্যাকটেরিয়া বায়ুর নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করে এবং মাটি থেকে, অর্থাৎ আমরা বলছি মটর গাছকে উর্বরতা সরবরাহ করে, পুষ্টি সরবরাহ করে। ফলে মিথজীবী ব্যাকটেরিয়া হিসাবে আমরা বলতে পারি রাইজোবিয়াম, স্বাদীনজীবী ব্যাকটেরিয়া হিসেবে অ্যাজোটোব্যাক্টার। এরা প্রত্যেকেই কিন্তু বায়ো ফার্টিলাইজার হিসেবে একটা প্রধান ভূমিকা পালন করছে। অর্থাৎ আমরা জানলাম ব্যাকটেরিয়া একটা অন্যতম অংশ। এর সাথেই রয়েছে আমাদের সায়ানো ব্যাকটেরিয়া, যাকে আমরা নীলাভ সবুজ শৈবাল বলি, ব্লু গ্রিন অ্যালগি। কারা হতে পারে? দেখো আমরা লিখেছি স্বাধীনজীবী সায়ানো ব্যাকটেরিয়া। উদাহরণ হিসেবে দিয়েছি অ্যানাবিনা, নস্টক। একইভাবে অ্যানাবিনা এবং নস্টক নামক সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল বায়ুর নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করবে এবং মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করবে। ফলে স্বাভাবিকভাবেই অ্যানাবিনা এবং নস্টক তারা সায়ানো ব্যাকটেরিয়া, অণুজীব, মাটির উর্বরতা বৃদ্ধি করছে, সুতরাং অণুজীব সার বা বায়ো ফার্টিলাইজারের উদাহরণ। আবার দেখো সায়ানো ব্যাকটেরিয়াও কিন্তু মিথজীবিতার উদাহরণ দেখাচ্ছে। কারা হতে পারে? এখানে যে ছবিটা তোমরা দেখছো, যে জলজ ফার্ন, সেটা হলো অ্যাজোলা পিনাটা। এই জলজ ফার্ন অ্যাজোলা পিনাটা, তার পাতায় এই অ্যানাবিনা হলো একটা সায়ানো ব্যাকটেরিয়া, এই যেটাকে দেখিয়েছে এই সায়ানো ব্যাকটেরিয়া অ্যানাবিনা, সেটা বসবাস করে। অর্থাৎ জলজ ফার্ন অ্যাজোলা পিনাটা সেই পাতায় বসবাস করছে অ্যানাবিনা নামক একটা সায়ানো ব্যাকটেরিয়া, এবং এই দুজনের মিথজীবিতা সমন্বয় সাধন উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করছে। সুতরাং অবশ্যই এই মিথজীবী সায়ানো ব্যাকটেরিয়া সেটাও একটা বায়ো ফার্টিলাইজারের অন্যতম উদাহরণ হবে। ফলে আমরা জানলাম ব্যাকটেরিয়া অথবা সায়ানো ব্যাকটেরিয়া উভয়েই কিন্তু অণুজীব সার হিসেবে ব্যবহৃত হতে পারে। আর দেখো এখানে আমি লিখে রেখেছি মাইকোরাইজা, নতুন শব্দ। মাইকোরাইজা কি? প্রথমে জানতে হবে মাইকোরাইজা কি। আমি লিখছি ছত্রাকের অণুসূত্র, অর্থাৎ আমরা অণুজীব হিসেবে এখানে দেখছি ছত্রাককে। ছত্রাকের অণুসূত্র বা হাইফা এবং উদ্ভিদের মূল, অর্থাৎ উদ্ভিদের মূলের চারিদিকে যে ছত্রাকের হাইফা থাকে তাদের দুজনের যে সহাবস্থান, সেই গঠনকে আমরা বলছি মাইকোরাইজা। এবং সেই মাইকোরাইজা কিন্তু আমাদের অণুজীব সার বা বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহৃত হয়। যদি ওই হাইফা উদ্ভিদের মূলের বাইরে অবস্থান করে তাকে আমরা বলি একটোমাইকোরাইজা, কারণ একটো কথার অর্থ বাইরে। আর যদি উদ্ভিদের মূলের মধ্যে প্রবেশ করে তাকে আমরা বলি এন্ডোমাইকোরাইজা, অর্থাৎ মূলের ভিতরে। একটোমাইকোরাইজা অথবা এন্ডোমাইকোরাইজা কেমন হতে পারে এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। একটা উদ্ভিদের মূল, সেই মূলের উপরে ছত্রাকের যে হাইফা বা অণুসূত্র দেখো কিভাবে সূত্রাকারে অবস্থান করছে। এই মাইকোরাইজা সমন্বয়, যেটা অণুজীব হিসেবে উপস্থিত রয়েছে ছত্রাকের অণুসূত্র, তা জল শোষণ করতে পারে, সোডিয়াম, পটাশিয়াম প্রভৃতি নানান লবণ সরবরাহ করতে পারে এবং উদ্ভিদের পুষ্টি বৃদ্ধিতে সাহায্য করতে পারে। অর্থাৎ একটোমাইকোরাইজা বা এন্ডোমাইকোরাইজা, যেখানে ছত্রাকের অণুসূত্র রয়েছে, সেই ছত্রাক অর্থাৎ অণুজীব যা মাইকোরাইজা গঠন করছে তা বায়ো ফার্টিলাইজার হিসাবে ব্যবহৃত হচ্ছে। সুতরাং আমরা দেখলাম অণুজীব সার বা বায়ো ফার্টিলাইজার হিসাবে ব্যাকটেরিয়া ব্যবহৃত হতে পারে, সায়ানো ব্যাকটেরিয়া ব্যবহৃত হতে পারে, এমনকি মাইকোরাইজার অংশ হিসেবে একটা ছত্রাকের অণুসূত্র অর্থাৎ ছত্রাকও ব্যবহৃত হতে পারে। সুতরাং বায়ো ফার্টিলাইজার হিসাবে আমাদের অণুজীবের ভূমিকা নিশ্চিত করে আমরা আশা করি বুঝতে পেরেছি। সুতরাং এখন এই ক্লাসের শেষে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো অণুজীব আমাদের কল্যাণকর কাজেও ব্যবহৃত হয়। সেটা একটু আগেই দেখেছি আমরা জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়েছে, এখন দেখলাম জৈব সার হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং এখন নিশ্চয়ই তোমরা মনে রাখবে অণুজীব মানে কিন্তু রোগ বিস্তার করে তা নয়, তার সাথে আমাদের নানান কল্যাণকর কাজেও কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। আশা করি আজকের এই ক্লাস তোমাদের কিছুটা হলেও সাহায্য করবে, তোমাদের ভালো লেগে থাকবে। আর জীবন বিজ্ঞান বিষয়ের এইরকম আরও নানান ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করো আর শেয়ার করো। আর নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করো।